এটা কি রেস খেলার জায়গা? এটা কি রেস খেলার জায়গা? তোমার স্পিড কত ছিল? এই যে চাপা চাপাইতেছিলাম, হরেন দিতেছিলাম, দেখো লুকিং গ্লাস দাও। কি করছো তুমি? কি করছো? ওইখানে চাপ দিছো, তুমি চাপ দিয়ে তার গাড়িতে ফালাইছো আমারে। তোমার ব্যাগ যদি ঠিক মতো না বাঁধতে পারেন না, জীবনটা একদম তেজপাত হয়ে যাবো। জায়গায় জায়গায় খুলবো, বেকা হয়ে যাবো, তেরা হয়ে যাবো। আর পাহাড়ি রোডে বেকা তেরা হলে কিন্তু অনেক ঝামেলা। আর যে রোদ, আর এইখানে একজন এলাকাবাসী এসে পড়ছে, উনি জিজ্ঞাসা দিতেছে যে কোনো কিছু হয়েছে কিনা, কোনো ঝামেলা হলে বলো। সুইম পানি খা না, পানি খাওয়া যাবে না। কে পানি খেলে প্রসাব দেবো। হই বেটা পানি খা। প্রসাব দিলে আবার দাঁড়াইতে হবো, দাঁড়াইতে হইলে আবার দেরি হবো, দেরি হইলে আমার অফিস যেতে দেরি হবে কালকে। আজকে ডেস্টিনেশন হচ্ছে সাজেক টু ঢাকা। কিভাবে যাই এই জার্নিটা আজকে শেয়ার করবো। আর আজকে যাচ্ছি বাইকে, আসছিও বাইকে। আসলে ব্লগে তেমন ফোকাস দিই না, নিজের প্রতি টাইম দিচ্ছি, নিজে উপভোগ করছি। আপনাদেরকে বেশি কিছু দেখাইতে পারি না, এই জন্য এক্সট্রিমলি সরি। আসলে সাজেক আসলে যে একটা ঘুম আসে, এই ঘুমটাই মনে করেন সবকিছু আউলায় দেয়। তো প্যারানাই চিল। এখন যাবো আমরা ঢাকা। তো গুড মর্নিং এভরিওয়ান। আর আমরা যে রিসোর্টটা আছে, এই রিসোর্টের নাম হচ্ছে মেঘবর্তী। বা এখানে আসতে পারেন, 2 কটেজ আছে, 2টা কটেজের ভিউ অস্থির। এখান থেকে এই ভিউটা পাওয়া যায়। আর আমরা খাওয়া দাওয়া করছিলাম মন্টানার খাবার দাবার অনেক ভালো। তো তাদের একটা সার্ভিস যে পাইছি, টপ নচ কোয়ালিটির একটা সার্ভিস পাইছি আমরা তাদের থেকে। ইনশাল্লাহ আবার আসলে এখানে আসবো। এর আগে আমরা থাকছিলাম কোনটা জানি, নিরিবিলিতে। এটাও তাদের রিসোর্ট, ওই নিরিবিলিও তাদের। তো প্যারানাই চিল। চলেন গাইস, রেডি হয়ে যায়। অলরেডি 11টা বাজে, স্কট ছেড়ে দিছে। আমরা একটু পরে নাস্তা করে তারপরে চলে যাবো। গাইস এই হচ্ছে রুমের ভিউ। এইখানে ছিল 2 জন, এইখানে ছিল 2 জন। এইখানে আমি আর সামিন ছিলাম, এইখানে নাবিলের ফ্রেন্ড ছিল ডাক্তার। এই পার্টনার। ইয়েস পার্টনার। চলো আমরা ঢাকা যাচ্ছি। চলো। হ্যালো। তো গাইস মাত্র মন্টানা থেকে খাওয়া দাওয়া করলাম, মানে সকালে নাস্তা করছি। এখন বাজে 12টা, স্কোয়াড ছেড়ে দিছে, তাড়াতাড়ি বের হইতে হইব। আর হিয়ার ইজ মাই বাইক। এটা একটু ক্লিন করা লাগবে, ধুলাবালু পড়ছে এখানে। ধুলাবালু তো এই ধুলাবালুগুলো পড়ছে, চাই সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে। আর ওইখানে সবাই বাইক, আমার টিকটকে এখানে রাখছি। তো এখন ওই পাশে যাই, সবার সাথে একসাথে থাকি, তারপর আবার দেখা হচ্ছে। সো গাইস সবাই রেডি হয়ে গেছে, এখন রওনা দিয়ে দিচ্ছি। দোয়ার আইকেন ঠিক মতো যেন ঢাকা পৌঁছাইতে পারি, সবাই যেন সুই সালামতে পৌঁছাইতে পারি। অলরেডি সবাই বাইকে বসে গেছে, আমিও বসে যাই। তবে একটা ব্যাপার কি, যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য 2 দিন বা 3 দিন থাকাটা ঠিক আছে, কারণ এটা রেস্টের ব্যাপার আছে। আর সাজেক সামনে শুক্রবার। আর ব্যাপার যেটা হলো, যেটা বলতে চেয়েছিলাম, আসলে অন্যদিকে মন সাথে চলে গেছে। আসলে অ্যাকচুয়ালি আমি এখন বিয়ে করতেছি না, বিয়ে করতে আরও লেট আছে। যখন বিয়ে হবে তখন আমি আপডেট দিয়ে দিব, আপনারা আর প্যারা নিয়েন না বিয়ে নিয়ে। তো কাহিনি যেটা হচ্ছে, যেটা বলতে চেয়েছিলাম, সাজেক যারা এই যে চাঁদের গাড়িতে আসবেন তাদের জন্য একদিন থাকলেই এনাফ, কারণ ঘোরার মতো তেমন কিছু নাই, এই আর কি। আর আসলে সাজেকে ঘুমায় মজা আছে, কিছু হোক না হোক, সাজেকে ঘুমায় অনেক মজা পাইছি। আর এইখানে স্কটটা ছাড়বে, মানে আমাদেরকে একটা লিস্ট আছে, এই লিস্টটা দিলে দেন আমাদেরকে ছেড়ে দিব। এইখানে আমাদেরকে একটু ওয়েট করাইতেছে, কারণ ওই দিক থেকে গাড়ি আসতেছে, আমরা লেট করে ফেলছি এই জন্য। সামেন তোর গেট আপটা সেই। বাই 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 বাই, আবার দেবে মনে আই সাজেক। এটা প্যারাকাস নেই কেন? এই স্কুটি নিয়ে, এই যে এত উঁচা, সবচেয়ে আরাম। আমি দেখি তুই ঘুমায় মানে ফার্নিচারে বইছস। একটা প্রবলেম, সবাই ভরপুর ঘুমায়, তারপরে স্কুটি নিয়ে সাজেক আসবে, নাহলে আরামে ঘুমায় যাবে। তো একটু ওয়েট করি, তারপরে বলতেছে কি হয়েছে। তেমন কিছু না, বলছে জাস্ট একটু ওয়েট করে, গাড়িগুলো উঠলে দেন আমরা নেমে যাবো। এই ব্যক্তিটার অনেক বেশি প্যারা দিছি ভাই। দোয়া রাখেন ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহর নাম নেওয়া শুরু করলাম যাত্রা। একটু প্যারা খামো, কারণ ওই পাশ থেকে গাড়িগুলো আসতেছে, এখন উঠবে। লেট করাটা ঠিক হয়নি, আসলে অনেক বড় স্কোয়াড তো। সিরিয়ালটাই ভাল লাগে, এখন সিরিয়াল ওয়াইজে যেতে হবে। আর একদম রিল্যাক্সে যাব, চিল মুডে যাব। পরিবেশ সাজেক থেকে নামতেছি, উঠতেছি। আজকে অনেকদিন পর রিয়েল সাজেক থেকে নামতেছি। আসলে এইখান থেকে নামার উঠাটার কিন্তু ফিলটাই অন্যরকম। এইখানে মনে করেন গাড়ি বাইক যেই মনে করেন কুতানি দেয়, দম বাইরে হয়ে জায়গা। আর এখানে খেলা হয়েছে ইঞ্জিন ব্রেক। বেশি ব্রেক চাপ দিলে ব্রেকের ক্যালিপার অনেক হিট হয়ে যায়, তখন ব্রেক ধরে না। বাট আমার এখনও এমন হয় নাই কোনো সময়, আমি সবসময় ইঞ্জিন ব্রেকই করি। আর এখন নিউট্রাল আছে। আর চান্দের গাড়িগুলো ডেঞ্জারাস, এটি থেকে সবসময় দূরে থাকবেন। আর যে কোনো ইউটার্ন কিংবা ব্লাইন্ড জোনে খুব আস্তে যাবেন, কারণ ভাই ওরা যেমন না হ্যাঁ, কারণ ওগুলো লোহার গাড়ি, ওরা চিন্তা করে আঙ্গল লগে এইখানে কেউ নাই, ওরা এখানের কিং, যেটা লাগবে এটা মনে করেন পাগার হয়েছে বোকা। দেখছেন এখনও নিউট্রাল করা, গিয়ার ফালানো লাগে নাই।
সামনে একটা মোচড় আছে, এই মোচড়টা খুবই ঝুঁকিপূর্ণ মোচড়। আর সবচেয়ে বড় একটা ব্যাপার, যখনই পাহাড়ি রাস্তা চালাবেন, আঁকাবাঁকা রাস্তা চালাবেন, নিজের লেনে থাকবেন, আর কখনো লেনের বাইরে যাবেন না, আর তাড়াহুড়া করবেন না। ওভারটেক জিনিসটা মাথা থেকে ফালাই দিবেন, আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবেন। এই যে এইখানে এই রাস্তাটা এখনও ঠিক হয়নি, সবাই আসতেছে। আর ইনশাল্লাহ ব্লগগুলো খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দিব। যেটা হলো, আমরা কেউ কাউকে এখন ওভারটেক করতেছে না। এবার এভারেজ স্পিড হচ্ছে 50, মানে ম্যাক্স, কারণ অপর সাইড থেকে গাড়ি আসতেছে। আমি দেখছি ইদানিং মানুষ টাকার পিছনে ছুটে, শান্তির পিছনে ছুটে না। খুব কম মানুষই আছে শান্তির পিছনে ছুটে, আর সব মানুষই দেখি টাকার পিছনে ছুটে। আসলে দেখবেন যখন আপনার কাছে অনেক টাকা হয়ে যাবো না, তখন আপনার কাছে শান্তিটা কমে যাবো। এটা সত্য কথা। যাদের টাকা হয়েছে কিংবা টাকা কামান, তারা এই জিনিসটা বললেন কমেন্টে। আমার কাছে মনে হয় কম টাকা থাকাই ভালো, তাহলে আল্লাহর কাছে হিসাবও কম দিতে হইব। যাক, বেশি আবেগীয় কথা বলে ফেলতেছি, একটু পাহাড়ে ফিল নিই। আজকে মেমোরিজে আসলো, এই টাইমে আমরা সাজেক ছিলাম গত বছর। আসলে বছরে একবার আমরা সাজেকে আসি, অনেকগুলা মানুষ, আর এই ট্যুর নিয়ে অনেক এক্সাইটেড। আবার অনেকগুলা মানুষ এবার মিস করছে, যেমন মিঠু, তারপর অর্ক, আরও কিছু ভাই ব্রাদার ছিল, জিসান, ওরা আসে নাই। আসলে অনেকের ব্যস্ততার কাজ থাকে, বাট আমাদের টিমটা অনেক বড়। সো যে যখন ফ্রি থাকে তখনই আইসা পড়ে। ওর ভিউ, এই যে খেলা হয়েছে ডাউন শিফট। এমন পাহাড়ে যখন উঠবেন, উঁচু পাহাড়ে, তখন বেশি বাইকে প্রেশার দিবেন। আমরা কি করি, ইচ্ছারকম থটল দিই। এত থটল দেওয়া ঠিক না, হালকা প্রেশারে দিবেন। বাইক কিন্তু পড়বে না, উঠবে, আস্তে ধীরে উঠুক। বেশি প্রেশার দিলে ইঞ্জিনে ঝামেলা হয়। ব্যাপার যেটা দেখতেছি, আজকে মানুষজন কম, তাই তেমন একটা গাড়ির চাপ পাইনি। বাট ক্রাউড অবস্থায় আসলে আজকে দম বাইরে যেত গা। আমরা যখন ছিলাম তখনও ক্রাউড ছিল না, খুব কমই ছিল। আসলে ফাঁকা টাইমে গিয়ে মজা আছে, সব কিছুর দামও কম থাকে। আর সাজেকে একটু এক্সপেন্সিভ, কারণ এখানে পাহাড়ে সব কিছু উঠাইতে হয় বাইরে থেকে। কারণ প্রত্যেকটা জিনিস দাম যদি থাকে 50 টাকা, ওই টাকা 5 টাকা বা 10 টাকা বেশি দিতে হয়, কারণ পাহাড়ে নিয়ে যায় তো একটা পরিবহন খরচ আছে তাদের। তো এটা সবাই জানে, এটা নিয়ে কারো মন খারাপের কিছু নাই। আর পাহাড় সেহেতু একটু খাবারের মানদান একটু অন্যরকম হবে। তবে হ্যাঁ, আমরা যেখানে খাইছি মনটা না, খাবারের মান ভালো ছিল। আর যখন একটু ভিড় ছিল তখন একটু সার্ভিসটা একটু কমতি হয়েছে, বাট এটা আমরা অ্যাডজাস্ট করে নিছি। আসলে যেখানে অনেক ভিড় থাকে সেখানে তো একটু সার্ভিস সবসময় আগের মতো পাওয়া যায় না, এটা মাইনে নিতে হয়। ঠিক দেবো লাস্ট আর্মি ক্যাম্পে, ওইখানে একজন মেজর ভাই আছে, তার নাম তানভীর ভাই। সে আমাদেরকে ইনভাইট দিচ্ছে আর কি, চা খাওয়ার দাওয়াত দিচ্ছে। ওইখানে আমরা আর কি থামবো। সে ফাইমকে নাকি অনেক পছন্দ করে, যেটা শুনলাম আর কি। তো ওইখানে ব্রেক দিব, তারপরে হয়তো বা ব্রেক হবে না, কারণ আমরা চিন্তা ভাবনা করছি আলো থাকতে থাকতে হাইওয়েতে উঠবো। কারণ এদিকে যদি সন্ধ্যা হয়ে যায়, শীতটা গায়ে লাগবে, এই জন্য আর কি। মেলা মানে একটু চালালেই ফ্যান অন হয়ে যায়, মানে একটা পেট বাস, মানে একটু চালালেই ফ্যান ডাউন হয়ে যায়, ইঞ্জিন হিট হয়ে যায়। তো গাইস, আমাদের দাওয়াতটা এখানেই ছিল। পেঁয়াজও দিছে না, পেঁয়াজও দিছে, ব্যাম্বু ফ্রাইও দিছে। এই তুই খাইস না, তুই কমায় খা বেটা, তুই এমনি যেই আমারটা খাই ফেলছে, খাক, আমি খাবো না। তো এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করবো, রেস্ট করে তারপর আবার রওনা দিয়ে দিব। এবার পিছনে থাকবো, পিছনে থেকে ভিডিও করব, ছবি তুলবো, এটাই একটা মেমোরিজ। জোরে টানলে ফিল নাই, আস্তে ধীরে যেতে। বেবি, তুমি কি এবার আস্তে ধীরে যাবা? আমি তো আসতে যাচ্ছি। হ্যাঁ, আস্তে ধীরে পিছনে ছবি টবি ভিডিও করে তারপর যাবো আমরা। পিছনে কর্নারিং ভালো হয়। ও, কর্নারিং ভালো হয়, তুমি কর্নারিং এ করো, পিলিয়ন লেয়া। হ্যাঁ, আসলে পাহাড়ে আসলে বেশি এক্সাইটেড হইতে নাই, বুঝছো? ওরে বাবা বাবা, সুইম, পানি খা। না ভাই, পানি খাওয়া যাবে না। কে? পানি খেলে প্রসাব ধরবো। হই বেটা, পানি খা। প্রসাব ধরলে আবার দাঁড়াইতে হবো, দাঁড়াইতে হইলে আবার দেরি হবো। দেরি হইলে আমার অফিস যেতে দেরি হবে। কালকে অফিস যেতে দেরি হইলে আমার স্যালারি কাটা যাবো। স্যালারি কাটা গেলে আমার সংসার ভালো করে চলবে। সংসার ভালো করে না চললে অশান্তি হবো। শেষ তোর গল্প। পানিটা খাইলে হলো অশান্তি হবো। অশান্তি আমি খেতে যাই না। তুই কি লেগা পাহাড়ে আইছস? পাহাড়ে তো মানে শান্তির লেগা। এই লেগে তো পানিটা খাইলে অশান্তি হবো। জীবন কিভাবে হয়, এটাই তো কথা, সত্যি কথা কইছস তুই। এখন খাওয়া যাবো না। এখন খাওয়াই যাবো না, বুঝছেন তো সার্কেল ভাই। ওই কি সার্কেল বুঝাইলো আমারে, সেই আস্তে আস্তে আমাদের বিমান বাহিনীগুলা ওইগুলো অনেক পিছনে পড়ে গেছে। আমরা বেশি স্পিডিং করি না, আমরা 40-50-এ চালাইছি। এখনও ফ্যান বন্ধ হয় নাই। এই, তুই কুলেন্টের পানি কোনটা ইউজ করস? মতুল। আমার এবার কোথায় হ্যাভেলিন ইউজ করতে, এবার হ্যাভেলিন ইউজ করুন। কি বন্ধু, কেমন গেল তোমার ট্রিপ? সেরা। একটা নাচ দাও তো। হ্যাঁ, আমার বন্ধু পাপলা খেপা।
আর কি এই পিলিয়ন নিয়ে আসলে যেমন পেনও আছে তেমন আমার মজাও আছে। যে পিলিয়ন হয় সে যদি উপভোগ করতে পারে সে রাইডটা খুব এনজয় করবে, আর যদি সে মনে করে না আমার খুব বিরক্তি লাগতেছে, তার মতো বোরিং আর অন্য কারো লাগবে না। ওরে বাবা রে বাবা, ভয়টা কি পাওয়া পাইছি। একটা জিনিস দেখলাম অ্যাপোলো H1 ভালোই টায়ার, কর্নারিং করছি, ভালোই গ্রিপ পাইছি, মানে এই প্রাইসে ঠিক আছে। বাট একটা জিনিস দেখছি যত চালাইতেছি তত হার্ড হইতেছে। ফার্স্টে যখন লাগাইছিলাম অনেক সফট ছিল, তখন চালা অনেক মজা পাইছি। এখান থেকে এখনও বাগাইহাট 2 কিলোমিটার, ওইখানে গেলে একটা রেস্ট নিব, কারণ পাও ব্যথা হয়ে গেছে এই ফুট রেস্টের কারণে। বাট এখন স্লো যাইতেছি, ফিল নিতেছি বেশি। জোরে গেলে তো রাস্তা শেষ হয়ে যাব, আবার কবে না কবে আসি। একদম ইকো মোডে চালাইতেছি আমি, আর সবার লাস্টে আমি আছি। পরে ব্যাগ আনতে গেছে, ভালো করছে, ব্যাগ রাখি আসছে। কার ব্যাগ রাখছে রে? এটা কার ব্যাগ? ও ভাই, খুব বেশি মজা পাইতেছি চালায়া। আসলে বাইকটা প্রপার সার্ভিস দিয়ে নিয়ে আসছি, তো এই জন্য ফিল পাইতেছি ভালোই। যদি বাইক স্মুথ থাকে আর রোডটা যদি স্মুথ থাকে, পুরা। এখনো দীঘিনালা 8 কিলোমিটার। একটু রেস্ট নেওয়া দরকার, কারণ ইঞ্জিনটা হিট হয়ে গেছে। দেখি সামনে কোথাও রেস্ট নিয়ে নিব, বা ভালো রাস্তা পাইলে একটু ছবি টবি তুলবো। আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসছে দীঘিনালা, আর এখান থেকে খাগড়াছড়ি 20 কিলোমিটার। আরে ভাই, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গাইস। এবার একটু প্যারা খামো, কারণ খাগড়াছড়ি রোডে আমি ঢুকে গেছি। এই রোডটা একটু রাশ বেশি, আর ওই রোডে তেমন একটা রাশ ছিল না। আমি চাইলে কিন্তু এখানে ওভারটেক করতে পারি, কিন্তু একটু ঝুঁকি হয়ে যাব। এখান থেকে ওভারটেক করব, কারণ কোনো সময় মোচরে ওভারটেক করা ঠিক না, এই জন্য আমি করি নাই। বোধহয় রিক্স নিয়ে লাভ আছে। আর ট্যুরে গেলে কোনো সময় ওভার এক্সাইটেড হবেন না, আর বেশি কর্নারিং করবেন না, তাহলেই হইলো। নিজেরা যতটুকু সেফ রাখা যায় এটাই। কারণ ভাই, ব্যথা পাইলে আপনি পাবেন, আপনার ক্ষতি হইলে এটা আপনিই ভুগবেন, এটাই সবসময় মনে রাখবেন। অন্যরা দেখাইতে যায় নিজের 13টা বাজার এই বোকামি না করাটাই ভালো। অন্যরা দেখাতে যায় নিজের 13টা বাজানো এই বোকামি না করাটাই ভালো, এটাই আমি বলতে চাইতেছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, সবসময় কোথাও রাইডে বের হলে সেফটি গিয়ার্স নিয়ে কোনো কম্প্রোমাইজ করবেন না। হেলমেট, শু, ভালো একটা জ্যাকেট, তারপর মনে করেন বাইকের ব্যাপারে যদি আসি, ভালো একটা টায়ার লাগাবেন, ভালো ব্রেকিং পারফরমেন্সের ব্রেক লাগাবেন। তারপরে মনে করেন আর কি, এই তো। আর ইঞ্জিনের কন্ডিশনটা যেন ভালো হয়, কোথাও গেলে যেন আপনারা ব্যাড বাস না দেয়। আর ফ্রন্ট টু রেয়ার সব নাটগুলা চেক দিবেন। আমাদের এই সাজেক্ট ট্যুরে অনেকের বাইকে ঝামেলা দিচ্ছে, আমারও দিচ্ছে, অনেকগুলো নাট খুলে গেছে। আর খুলে যাওয়ারই কথা ভাই, যেই ভাঙ্গাচূড়া, এটা তো খুলবেই স্বাভাবিক। দেখছেন, ও মাগো। আসলে অ্যাডজাস্টেবল সাসপেনশন লাগালে অনেক উপকার আছে, যেটা এই ট্যুরে পাইছি আমি। কিন্তু ব্যাপারটা হলো আমার সাসপেনশনটা একটু দাগ পড়ে গেছে। এই যে অয়েল পটটা ছিল না, ওটাতে দাগ পড়ছে। হলো এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম আমরা, এখন আবার চলে যাচ্ছি একটা চার দোকানে বসবো। আর এখানে রোদ, একটু ছবিও তুলে নিছি। এইখানে ভিউটা ভালো লাগতেছে, 360 ভিউ। আসলে ট্যুরে গেলে রিল্যাক্সে চালালে ভালো, আস্তে ধীরে যাবেন, কোনো তাড়াহুড়া করবেন না, আগা। আর এইখানে নেটওয়ার্ক ইস্যু আছে গাইস। এদিকে যারা থাকো একটু কমেন্টে বইলো কোন সিমটায় ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। আমি এয়ারটেল চালাই, বাট এয়ারটেলে কোনো নেটওয়ার্কই নাই, পুরা উঠা রয়েছে। নেটওয়ার্ক আছে বাট নেট চলতেছে না। কোনটা ডাটা ভালো চলে এই পাহাড় অঞ্চলে একটু কমেন্টে বইলো, যার কারো যদি জানা থাকে তাহলে একটু হেল্প হবে। নেক্সট ডে আসলে ওই সিম নিয়ে আসবো। তোমরা অনেকে জানি লাদাখ যাওয়ার চিন্তা ভাবনা করতেছো। লাদাখ যাওয়ার আগে বান্দরবন, সাজেক এই রাস্তাগুলো একটু রাইড করা উচিত, তাহলে তোমার লাদাখের অনেকখানি রাস্তা কমপ্লিট হয়ে যাব। মানে ভাই, এটার থেকে খুব রিস্কি রাস্তা হয়েছে লাদাখের। ভাই যেসব রাস্তা পাইছি, মনে করেন আইসের ভিতরে চালাইছি, যেখানে চাক্কা তো দূরের কথা, পাই গ্রিপ করতে পারতেছিলাম না, এমন উপরে উঠতেছি আর নিচে পড়তেছি। একটা রাত ছিল খুব ভয়ঙ্কর রাত। আর লাদাখে কখনো গেলে রাতে কোনো সময় রাইড করবেন না। লাদাখে গেলে কখনো রাতে রাইড করবেন না, যত যাই হোক। কেউ 1000 টাকা দিলেও রাতের বেলা রাইড করবেন। যা রাইড করবেন এই আলো থাকতে রাইড করবেন। আমরা একটা বোকামি করছিলাম যে সন্ধ্যার পরও চালাইছিলাম, ভাই আল্লাহ বাঁচিয়ে দিচ্ছি নিজ হাতে। তো
তো তোমরা যারা লাদাখ যেতে চাও এর আগে সাজেক, বান্দরবন, রাঙামাটি এইসব ঘুরে আইসো, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। কারণ এইখান থেকে ডেঞ্জারাস রাস্তা হয়েছে ওইখানে, যদি এইটা কমপ্লিট করতে পারো ওইটা ইজিলি পারবে, একটু মানে একটু প্র্যাকটিস হয়ে যাবে। আর আমার মতে 5 জন বা 6 জনের একটা গ্রুপ নিয়ে যাও, মিনিমাম 3 জন, কারণ এত দূরের একটা রাস্তা, কিছু না কিছু হয় বাইকের, কোনো না কোনো দুর্ঘটনা হয়, তখন একজন থাকলে সেফলি একটা জায়গায় নিয়ে যেতে পারবে, মেডিকেল হোক বা যে কোনো জায়গায়। বাট একা হইলে শেষ, তুমি ডরেই শেষ হয়ে যাবা। আর ভাই কি সৌন্দর্য! আর ওইগুলা দেখলে এই সাজেকের পাহাড়, বান্দরবনের পাহাড় আপনার কাছে একটুও ভালো লাগবে না। ওইটা অন্যরকম এক জিনিস, মানে পাহাড় যে কত কালারফুল হয় আমি এই লাদাখ ট্রিপে গিয়া দেখছি। মানে সব ধরনের ফিল পাবেন আপনি, খালি একটা সমুদ্রের অভাব পাইছিলাম। বেশি লিন করতেছি না, তোর এই পর্যন্ত পিলিয়ন নিয়ে আর কত লিন করবো পোলায়, তাও আবার ডিলাক্স, চলে তো চলে না, তাও হয় যে পিছনে আছে এটাই অনেক। কিরে তোর খালি প্যারা দিতেছে, এই ব্যাগ জিনিসটা হচ্ছে প্যারা। ও অনেকগুলা জিনিস ওভারটেক করে আসছে, আবার ওভারটেক করতে হবে। হ্যাঁ ওইটা এখন বাইর করিস না, ঢাকা যা বাইর করিস, ফাপে নিলিস না। এই ব্যাগটা সুন্দর মতো বান, ব্যাগ যদি ঠিক মতো না বানতে পারেন না জীবনটা একদম তেজপাত হয়ে যাবো, জায়গায় জায়গায় খুলবো, বেকা হয়ে যাবো, তেরা হয়ে যাবো। আর পাহাড়ি রোডে বেকা তেরা হলে কিন্তু অনেক ঝামেলা, আর যে রোদ। আর এইখানে একজন এলাকাবাসী এসে পড়ছে, উনি জিজ্ঞাসা দিতেছে যে কোনো কিছু হয়েছে কিনা, কোনো ঝামেলা হলে বলো। পরে বলছি না কোনো ঝামেলা হয়নি, দল লাগছে প্রচুর। এখন পর্যন্ত আমি রাইড করছি 407 কিলোমিটার, এটা 700 বা 750 হবে বাসা যাইতে যেতে। আর এইখানে সামনের তেল শেষ হয়ে গেছে, আসলে ওর স্কুটির ক্যাপাসিটি কম ফুয়েলের, যেটার জন্য আর কি প্যারা খাইতে হইতেছে। ও বলছে যে ভাই আমার জন্য তেল নিয়ে আসো, আর খাগড়াছড়ি গেলেই আমরা ফুয়েল পাম্প পাবো। তো খাগড়াছড়ি এখান থেকে মনে হয় আপনার 2 কিলোমিটার বা 3 কিলোমিটার হবে এখান থেকে। 2 কিলো, হ্যাঁ 2 কিলোমিটার হবে। এই তো আসলে এই রাস্তা মুখস্থ, আর মুখস্থ থাকলে মনে করেন চালানো যায় আরামসে। তো তেল নিয়ে আবার রাইড করতেছি, চলেন। এটাই হয়েছে খাগড়াছড়ি শহর, যেটা আমি জানি। দেখা হবে। ওরাও সাজেক থেকে ব্যাক করতেছে। সাজেক থেকে আসতেছো না? সাজেক থেকে আসতেছো না? এই এটাতে কষ্ট হয় নাই? হ্যাঁ হ্যাঁ ভাই, এইগুলোতে গেলে অনেক ভয় লাগে ভাই। সামনে সামনে 256 কিলোমিটার, আর বারোইহাট মনে হয় এই কত 50-60 কিলোমিটার হবে। তো এইটুক শেষ করতে পারলে হয়েছে, বারোইহাট পর্যন্ত যাইতে পারলে হয়েছে, তারপরে দেখতেছে ব্যাপারটা। আর আসলে লং রাইডে বের হলে এত জোরে চালাবেন না, জানি আপনার এনার্জি লস না হয়। এমনভাবে রাইড করবেন জানি এনার্জি থাকে, মানে এমন টানা টানবেন না জানি এনার্জি শেষ হয়ে যায়। আস্তে রিল্যাক্সে। এই যে আমি এত কিলোমিটার চালাইছি, আমার কাছে একটু বোরিং লাগতেছে না, আরও ভাল লাগতেছে। এখন 1000 কিলোমিটার হইলেও কোনো প্যারা নাই, আস্তে ধীরে যাইতেছি। রাস্তা রে ভাই কি বাটার একটা রাস্তা, মনে হয় বাটার। এমন রাস্তাটা যদি পুরা সাজেক যাওয়া পর্যন্ত হইতো, একটুও কষ্ট হইতো না, ট্রাস্ট মি। একটু ভাঙাচোরার জন্য একটু কষ্ট হয়েছে, এছাড়া আর কিছুই না। বাট এই প্লে গ্রাউন্ডটা সেই ভাই, কি স্মুথ রোড। মাত্র আসলাম, সবাইকে পেয়ে গেছি, আর সবাই রেস্ট নিতেছে। আমি বিবাহিত ভাইয়া, আমি বিবাহিত, আমি বিবাহিত। তো কাহিনী যেটা হলো, বাইকের অবস্থা ঠিক আছে, একটু চেন লুপ করতে হবে ভাই। একটু আমি ব্লক করে নিই, চেনও লুজ হয়ে গেছে, টাইট দিতে হবে, দেখি সামনে গিয়ে টাইট দেবো। আর এখন পর্যন্ত 420 কিলোমিটার চালাইছি। আর এখানে আমরা বেসিক্যালি একটা করে ব্রেক দিই। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ আপনারা আসতেছেন, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সে কি কর্নারিং করতে করতে যেতেছে। বিমান চালাইতেছে আসলেই, আর এক্সস্টের যে সাউন্ড ভালোই লাগতেছে, কিন্তু এটা কানে লাগে না। ভালো বেজ, মিষ্টি একটা বেজ। এটা কি রেস খেলার জায়গা? এটা কি রেস খেলার জায়গা? তোমার স্পিড কত ছিল? এই যে চাপা চাপাইতেছিলাম, হরেন দিতেছিলাম, দেখো লুকিং গ্লাস দেখো। এটা কি করছো তুমি? কি করছো? ওইখানে চাপ দিছো, তুমি চাপ দিয়ে তার গাড়িতে ফালাইছো আমারে। তোমার আমি হরেন দিতেছি কতক্ষণ ধরে। সাইডে নাও। হ্যাঁ
ফুচকা এইটা তো এত জোরে চালানোর রাস্তা না, এটা তো টু ওয়ে, এটা তো বুঝতে হইব। আপনার হরেন দিতেছিলাম, লুকিং গ্লাস ফলো করছেন আপনি, তাহলে আপনি আমার সাইড দিলেন না কেন? আচ্ছা সাইড করেন না, বাড়ি এখানে এই বানালো তো ভাই, বাড়ি এখানে দেখে মনে লোকাল এইভাবে চালা, ওরা আমি অনেকক্ষণ ধরে হরেন দিতেছি, লাস্টে চাপে মানে আমার সাইডে দিতেছে না। মাথা থেকে খালি রাস্তা, তুমি সাইড দিতেছো না, একাই খারাও। তুমি গাড়ি চালাও, তুমি পিছে দেখবা না, তোমার বড় যাত্রী ছোট জিনিসে স্যাক্রিফাইস করবা না। তুমি তো রেস খেলতে নামছো, তোমার স্পিড কত ছিল? তোমার স্পিড কত ছিল? আমার বাজারের ভিতরে। হ্যাঁ ভাই বলেন, আপনি বলেন। আচ্ছা, এটা ধূপ করে তো ওইখানে পড়ছে, ওইখানে মানে মারছে ওরে। কতক্ষণ ধরে আমি হরেন দিতেছি, শুনেন হরেন দিতেছি, এটা কি রেস খেলার জায়গা? ওর স্পিড কত ছিল? আপনি তো ভিতরে ছিলেন। কি আপনার স্পিড? আমার এখানে রেকর্ড আছে, আপনার স্পিড সাইডের উপরে ছিল। আমি 1 কিলোমিটার আগে থেকে আমি হরেন দিতেছিলাম। আমার বাইক একবারে, আপনি একবার সাইড দেন আবার চাপ দেন, একবার সাইড দেন আবার চাপ দেন। লাস্টে আমি ওইখানে চাপ মাইরা আমার এই গ্লাস ভাঙা গেছে আপনার জন্য। ওই অটো আমার এসে মাইরা দিছে। আপনার চাপ দিয়ে তো বাইরে গেছেন ভাই। ভাই আপনি যদি আপনারা চাপ দিয়ে বাইরে যায়, তাহলে আরেকজন মারবো কেমনে? আপনি তো উত্তেজিত হচ্ছেন, ঠিক উত্তেজিত হবো না, আমার ক্ষতি হয়েছে, আমি উত্তেজিত হবো না। এটা কোন ধরনের কথা কোন? আপনি এটা বলেন আমি ট্রাক লয়ে মেরে দিই, আপনি এটা বলেন আমি ট্রাক লয়ে মেরে দিই, সেটা তো হয় না। তাহলে আপনি আমার উত্তেজিত মানে? আমার তো সাইডটা দিতে হবে নাকি? ভাই আমি বলি এটা টু ওয়ে লাইন, এটা টু ওয়ে লাইন, এটা নিয়ম কানুন জানতে হইব। আপনার কথা আমি সম্পূর্ণ বুঝি। হঠাৎ করে অটো রিকশা বেরে ভাই হঠাৎ করে অটো উনারে আমি ওই মাথা থেকে সিগন্যাল দিতেছি, উনি কোনো কথা শুনতেছে না। সামনে গাড়ি ছিল তো ভাই উনি ওনার কোনো কিছু ছিল না, আমার রেকর্ড আছে, ঠিক আছে? ওনার কোনো কিছু, উনি উড়কে দুর্কে টানতেছে, তাই না? এই জায়গায় যে বাজারের সামনে আসলো, আমার একবার সাইড দেয় আবার চাপ দেয়। বাজারের ভিতরে বলছেন অটো চালাইছেন ভাই আপনি স্পিডে চালাইছেন ভাই, এই ভুল স্বীকার যান, তাহলে এটা তখন স্বীকার করে যেতেছেন নাকি? অনেক কম যে গাড়ি চালাই আসছেন না না ভাই, আপনার বড় যানবাহন একটা জিনিস বুঝতে হবে, আপনার বড় যানবাহন ছোট যানবাহনের স্যাক্রিফাইস করতে হইব। ওভারটেকিং করতে যায় বাজারের ভিতরে, অটোতে বাইচে গেছে, এখন এসে হ্যাঁ কি হইছে বলেন তো? আমিও চালাই আসতেছি, সে আমাকে হরেন দিতেছে বাজারের ভিতরে, ঠিক আছে ভাই? রেকর্ড আছে তো, আমি তো মিথ্যা কথা বলতেছি না। সে ওভারটেক করছে অটো আরেকটা রং সাইড দিয়ে, ঠিক আছে, এদিকে যাচ্ছে, অটোর সাথে বাইচে গেছে, সে আমার বাজারের ভিতরে ওভারটেক করছে। এবার আমি বলি ভাই, তারপরে আমি ফলো করি না, সে এখানে আটকাইছে, আমি বলছি ভাই কি হচ্ছে বলো। আপনার তো লুকিং গ্লাস ফলো করা উচিত, এটা তো টু ওয়ে রাস্তা। উনি শুনেন ভাই, উনি 1 কিলোমিটার আগে তো জোরে চালাতেছে, ঠিক আছে? একটা বাইক সাইড দেয় তো সাইড দেয় না, তো হরেন মারতেছে, উনি দেখতেছেন, উনি টানতেছে, টানার পরে আমার সাইড দিয়া আবার চাপ দিয়া বইস। ভাই এটা ওভার স্পিড করার জায়গা না ভাই, আপনার ভুল হয়েছে এটা স্বীকার করেন, তাহলে ফার্স্টে বললেই তো হইতো যে ভাই ভুল হয়েছে, সরি। আমারটা বড় ভুল আমার। না না, বড় যানবাহন ছোট যানবাহনের স্যাক্রিফাইস করতে হইব। না না ভাই, আপনারটা না, আমি একবারও বলি নাই, আমার ভুল হয় নাই। আমারটা বড় ছোট গাড়ি, এটা আমার ভুল হইছে। আপনি ফার্স্টে যদি আমার সাইডটা দিতেন, আমি এই চাপটা খাইতাম না। বাজারের ভিতরে ভাই অটোটা রং, ঠিক আছে ভাই, যান ভাই। ঠিক আছে না না না, আমি ভাই একবার কোনো কথা বলছি না ঠিক আছে ভাই, আমার বড় এইভাবে চালান না ভাই, একটা বাইক স্যাক্রিফাইস করেন। আমার ভুল। বাজার উনি আমার সাইডে দিতেছে না, আমার একটা বাইক সাইড দিছিল, তো আমার একবার সাইড দিয়ে আবার চাপ দিছে, লাস্টে এবার একটা অটো এই পাশে তাইসা পড়ছে। ভাগ্যিস ব্রেকিং সিস্টেম ভালো দেখে কোনো রকম বাইকটা রাখতে পারছি, তারপরে এখানে লাগছে, লুকিং গ্লাস খুলে গেছে, এটা ভেঙে গেছে। চিকিরে পাইলাম, এখানে একটু জিরাই রেস্ট নিই ভাই, শরীর অবস্থা খারাপ হয়ে গেছে। এই আমরা একটু রেস্ট নিই, কি কস? একটু রেস্ট নিই, অনেক রাইড করছি। হ্যাঁ সাইডে রাখ ভাই, সাইডে রাখ, পরে দেখবি মাইরা লয়ে গেছে গা। লাস্ট আর 20 কিলোমিটার আছে, ফাইমারা দাঁড়াইছে আমাদের জন্য, তো আমরা রেডি হয়ে যেতেছি। রামগড় চলে আসছি। এইখানে আগেরবার একটা মামলা খেয়েছিলাম, আমি খাই নাই, মইন খাইছিল। এবার কোনো সার্জেন ধরে নাই, দেখি নাই ধরবে কি। ব্যাপার যেটা হলো, এখানে একটু দাঁড়াতে হবে। এখানে দাঁড়াও, আর দাঁড়াবো না ভাইয়া, ওরা অনেক সামনে তো। হ্যাঁ ওই এখানে মাইরা দিছিল, ওই এটা হয়ে গেছে। হ্যাঁ ভাই একটু তাড়াতাড়ি করো, ওরা অনেক আগে দাঁড়ায় রয়েছে তো, কেউ খাওয়া দাওয়া করে নাই তো, অবস্থা সবার খারাপ। না 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 না, পেরা নেই, আসি, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া। আসলে ও অনেকক্ষণ পিছনে ছিল, খেয়াল করি নাই, তো এখন দেখা হইলো, ওর জন্য দাঁড়াইলাম। ও নাকি 1 ঘন্টা যাবত ওয়েট করতেছে। আসলে ভাইয়া সরি, আসলে আস্তে ধীরে আসতেছিলাম, এই জন্য আর কি, হয়তো বা আমাদের স্টোরি দেখা আর কি ও ওয়েট করতেছিল। আর রাস্তা তো একটাই, ওরে বাইরে ভাই শেষ, ক্যামেরার অবস্থা খারাপ, আমার অবস্থাও খারাপ। বাইরে ভাই এখনো বাড়িহাটের চেহারাই দেখলাম না, বাড়িহাট কই? কোনো রকম চিটাগাং হাইওয়েতে উঠতে পারলে হয়েছে, পাটা ব্যথা হয়ে গেছে। আর কতক্ষণ চালানো যায় ভাই?
দেখতে দেখতে সুন্দর হয়ে যাইতেছে, একটু পরে প্রিসেটটা চেঞ্জ করতে হবে। এবারে বারোঘাট গিয়া প্রিসেটটা চেঞ্জ করব। ভাই অ্যাডজাস্টেবল সাসপেনশন লাগাইলে অনেক উপকার, যারা ভিতরে চালান অ্যাডজাস্টেবল সাসপেনশন লাগাইতে পারেন। ভাই এটা না থাকলে মাজার অবস্থা মনে করেন খারাপ হয়ে যেত। আমি সফট করে নিছি, বেশি না, হালকা সফট করছি, জানি মাজায় না লাগে। ভাই শরীরে যত এনার্জি আছে এই রাস্তাটায় খেয়ে ফেলছে, আর একটু এনার্জি নাই, মনে করেন মনটা যেহেতু হুন্ডাটা থুয়ে কোনো জায়গায় শুয়ে পড়ি। ভাই অবস্থা খারাপ হয়ে গেছে, এই রাস্তার অবস্থা খুবই জঘন্য। এই রাস্তাটা ভালো থাকলে আর এত প্যারা হইতো না, আর এত কষ্টও লাগতো না। মা ভাই ফাইনালি আসতে পারছি বারোইহাট, আর 3 কিলোমিটার কম, নয়তো 500 কিলোমিটার হয়ে যেত। এখন ওদেরকে খুঁজতে হবে ওরা আছে কিনা, না চলে গেছে। আমার পিছনে আরেকটা ভিথিরি আছে কেরানীগঞ্জের, ওর নাম আমি জানি না। পড়ছি হাইওয়েতে, এখন আর কোনো টেনশন নাই, এখন আস্তে আস্তে রিল্যাক্সে চলে যাব। আর ফাইম দেখে পাইনি, ওরা মনে হয় চলে গেছে। দেখি সামনে গিয়ে একটা কল দিয়া। এখানে এসে ওদেরকে পাইলাম, এখান থেকে সবাই ফুয়েল লোড করছে। আবার মনে ভর্তি হইতে পারে, 500 টাকার নিছি। তো দেখা যাক কী হয়। 570 কিলোমিটার চালাইছি, অসুবিধা নেই, সততাতে গিয়ে ফুল করে ফেলবো। কারণ এইখানের দাগটা না থাকলে আমার কাছে ভাল লাগে না। ভাই যাই, আল্লাহ হাফেজ। সো এখন আসছি আমরা ফেনী। তো এখান থেকে জিয়ানে একটা ব্রেক দিব, এখানে সবাই খাওয়া দাওয়া করবে। ওই কি তোর হেলমেট লে লাঞ্চ করে নিব আর কি। আর আসছে জিয়ানে, এইখানে লাঞ্চ করব। ভাই শরীরের অবস্থা খুবই খারাপ, খুবই। ডাক্তার সাহেব আল্লাহ হাফেজ, আলবিদা, আবার দেখা হবে। এখানে অনেক হামতাম করছে, আমরা তখন এই সবাই প্যাক আপ আসো আসো বিমান বাহিনী। আমরা কেরানীগঞ্জের মানুষের নাম দিছি বিমান বাহিনী। এই বিমান বাহিনী, তুই তো স্লো বেটা, তুই তো বিমান বাহিনীতে রিজন দিয়ে দিতে হইব। আর এইখানে কিছু ফ্যামিলি মেম্বার্স আসছে, ফাইমের সাথে ছবি তুলতেছে। তো আমরা এখনই বের হয়ে যাব। এই বিমান বাহিনী, এই বিমান বাহিনী, উঠো উঠো, লেটস গো। আমাদের এটাই লাস্ট ব্রেক মেবি। তো বলে দিছি, শেষ ভালো যার সব ভালো তার, সবাই আস্তে ধীরে যাও। আর 100 কিলোমিটার আলহামদুলিল্লাহ চলে আসছি মেঘনা ব্রিজ। আর অল্প একটু, তারপরে শেষ। আসলে কথা বলতেছি না, রাতের বেলা আর এনার্জি নাই, কত আর বাইক চালানো যায় বলেন। আর ভাই স্পোর্টস বাইক এত চালানো যায় না, পুরো মাজা মোজা শেষ। বেশি না, ঢাকার মনে করেন 40 কিলোমিটারের মতো আছে, 40ও না আরও কম। আশা পড়ছি ব্রিজের ওই পারে গেলে মনে করেন ঢাকা, এটা মনে করেন মুরগাপাড়া। এই ট্রাক মামাকে মাঝে মাঝে যে কি হয়, এরা মাঝে মাঝে মুরগির মতো আড়ে, আইটা হোট করে দেবো ডাইনের যে বামে চাপ। গাইস এই শানপাড়া থেকে একদম হানি ফ্লাইওভার পর্যন্ত আপনারা বাইকে কিংবা গাড়িতে যেখানে থাকেন খুব সেফলি পার হবেন। কারণ যে কোনো টাইমে ছিনতাই কিংবা ডাকাতি হইতে পারে। গাড়ি হইলে কখনো লক কিংবা গ্লাস খুলবেন না, সব কিছু লক করে ভিতরে থাকবেন। আমি একদিন দেখতেছিলাম, চিটাগং থেকে আসতেছিলাম, তখন দেখছি ট্রাকের আপনার গ্লাস খোলা ছিল, নগদ ছুরি ঠেকায় নিয়ে গেছে গা। তারপরে বাইকে যারা থাকে বাইকে ছুরি ঠেকায় নিয়ে যায় গা। সাইডে কিংবা কিনারে থাকবেন না, যেখানে মানুষ আছে এমন জ্যাম লাগে, জ্যাম লাগলে ওরা এই সুযোগে ছিনতাইটা করে। এই যেমন জানলা খোলা রায়, নগদ যায় খাবার দিয়ে নিয়ে আনে। লেনটা পুরা জ্যাম, এই জন্য এই লেনে ঢুকছি, কিন্তু এই লেনও দিয়ে জ্যাম। আর আমার লোকে ছিল এমটি ম্যান হারায় গেছে। ওরে বলছি তুই আমি যেদিকে যাবো ওদিকে যাইস, কিন্তু হারায় ফেলছে আমাকে। ভাই সব কিছু ভাল লাগে, এই হানি ফ্লেভারের শেষে আইসা এত পরিমাণ জ্যাম, এই জ্যামটাই ঠেলতে ভাল লাগে না, খুব বিরক্ত লাগে এই জ্যামটা ঠেলতে। মনে করেন পুরো এনার্জিটা নষ্ট করে দেয়। শেষ মুহূর্তে এসে যদি জ্যাম ঠেলা লাগে, এটা কেমন না? আর একটা মানে উড়ে যাবো এমনভাবে হরেন টিপতাস। ভাই এমন পরিমাণ জ্যাম ঠেলছি, আমার ইঞ্জিনের অবস্থা 12টা বেজে গেছে। দেখেন রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে, হুদায় জ্যামটা করে রাখছে এই ট্রাক মামাগুলো। আসলেই এইখান থেকে সবাই কল দিলাম, সবাই ঠিকমতো পৌঁছেছে কিনা। সামিন যায় নাই, রহিম যায় নাই, আর বাকি সবাই মোহাম্মদপুর গেছে। আর আমার সাথে ছিল এমটি আর কি রনি, ওরও পাঠিয়ে দিছি। আর স্বর্ণবের পিছনে এখন আমি বাসায় চলে যাচ্ছি। তো চলেন গাইস, একটা জিনিস নিয়ে আমি কনফিউজ, ফুয়েলটা কি লোড করবো কি লোড করবো না, এটা নিয়ে একটু কনফিউজড আছি আমি ভাবতেছি এই ফুয়েলটা শেষ করে তারপরে আর কি ফুয়েল লোড করব। কারণ এই তেলটা একটু ভালো না, যেটা দেখলাম, মানে মাঝে মাঝে থ্রটল রেসপন্সটা একটু কম পাইছি।
দ্যাটস ওয়াই এখন যদি আমি ফুল করি ওইতে ভেজাল তেলটা মিশে যাবে। আমি সবসময় সততা পাম্প থেকে এই ফুয়েল ভরি। আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম গুলশান। সাজেক থেকে অনেক রাস্তা পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে ভাই, মাঝার অবস্থা খুবই খারাপ। 2-4 দিন বাইকই চালামো না, এমন বাইক চালাইছি মনে করেন 1 মাসে শখ মিটে গেছে গা। সো গাইস রাইট নাও আছি আমি আন্ডারগ্রাউন্ডে, একদম সাজেক থেকে ডিরেক্ট চলে আসছি আন্ডারগ্রাউন্ডে। একটু চলাইছি এদিকগুলো বাদ, কিন্তু কাহিনী যেটা হলো বাইকের অনেক ক্ষতি হয়েছে। যে জিনিসটা ফার্স্ট এই যে এইটা, তারপরে নাট বল্টু অনেক কিছু লুজ হয়ে গেছে, এটা সার্ভিস সেন্টার নিতে হবে। আর 2 হুইলারে সেই তুইব, 2 হুইলারে গিয়ে অনেক কিছু করার বাকি আছে, স্টিকার করাবো। আরও একটা কিট অর্ডার দিয়েছিলাম, এই কিটটা এটা একটু বড় হবে এই জিনিসটা, আর টুকিটাকি কাজ আছে এগুলো করবো। আমি টোটাল রাইড করছি 681 কিলোমিটার। তো প্যারানাই চিল গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, আর তোমার ভাইরে 1 লাখ বানায় দাও তাড়াতাড়ি দ্রুত, যারা আমাকে ভালোবাসো।